নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকের গল্পটিতেও আমাদের আগের গল্পে করা কয়েকটি কমেন্ট পড়ে নেব, তবে সেই আড্ডা আজকে আর গল্পের শুরুতে করব না। আমরা একেবারে শেষে সেই আড্ডা শুরু হবে। তো গল্পটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। চলুন শুরু করে যাক আমাদের আজকের গল্প। মহিন্দ্র চক্রবর্তীর লেখা রাতের সঙ্গী। মাসখানেক হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরিটা পেয়েছি। বাড়ি থেকে কর্মস্থল খুব একটা সামনেও নয়, আবার খুব একটা দূরেও নয়। আমাদের বাঁকুড়া জেলার মধ্যেই বালিশান গ্রামে। তখনকার দিনে এখনের মতো এত যানবাহন বা গ্রামে গ্রামে বিদ্যুৎ ছিল না। যাতায়াতের মাধ্যম বলতে প্রধানত পায়ে হেঁটে, সাইকেল অথবা গরুর গাড়ি। এই তিনটির মধ্যে কোনোটিতেই আমার পক্ষে প্রতিদিন বিদ্যালয় থেকে ঘর আর ঘর থেকে বিদ্যালয়ে যাতায়াত সম্ভবপর ছিল না। আর তাছাড়াও সে সময়ে একটা প্রথা প্রচলিত ছিল, যে যেখানে শিক্ষকতা করত তাকে সেখানেই থাকতে হতো। আর বিদ্যালয় ছুটির পরে রাত্রিবেলাতে সমস্ত ছাত্রছাত্রীদের গ্রামের কোনো ব্যক্তির বাড়িতে বা গ্রামের মাঝখানের কোনো বড় গাছের তলায় হ্যারিকেনের আলোতে পড়াতে হতো। না, এটা কোনো নিয়ম কানুনের মধ্যে ছিল না। শিক্ষক মশাইরা নিজ ইচ্ছেতেই এই কাজ করতেন। সে সময় মাইনে ছিল বড়ই অল্প, তবে নিজেদের কোনোদিনও ট্যাকের কড়ি খসাতে হতো না কর্মস্থলে থাকার সময়, কারণ গ্রামের প্রতিটি বাড়িতেই নিয়ম করে আমাদেরকে খাওয়ানোর পাচা পড়ত। অবশ্য প্রথমটায় আমি বাধা দিয়েছিলাম, কিন্তু গ্রামবাসীরা মানতে নারাজ, কারণ এ প্রথা বহু আগের থেকে চলে আসছে। মাস্টারমশাই আবার রান্না করে কি খাবে? গ্রামের প্রত্যেক বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা হবে এক একটি। সে বিদ্যালয়ের শিক্ষক বলতে একজন প্রধান শিক্ষক আর আমি। প্রধান শিক্ষক মহাশয় আমার থেকে বয়সে একটু বড় হবে, তবে বড় ভালো মনের মানুষ, এক কথায় প্রাণ খোলা মানুষ। আমাদের দুজনের থাকার ব্যবস্থা ছিল বিদ্যালয়ের এই পাশের একখানা ঘরে। খড়ের ছাওয়া মাটির দেওয়াল, উঁচু মাটির দাওয়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গতকাল দুপুরবেলা বিদ্যালয়ে ডাক পিয়ন এসে একখানা চিঠি দিয়ে গেল আমার হাতে। খুলে দেখি মায়ের চিঠি। পড়তে শুরু করলাম। গত সপ্তাহে আমার পাঠানো চিঠির উত্তর, আর সঙ্গে মা লিখেছে শরীরটা একটু খারাপ, তবে চিন্তার কিছু নেই, অমল ডাক্তার এসে দেখে গেছে ও ঔষধ দিয়ে গেছে। কিন্তু কি হয়েছে সেসব কিছুই লেখেনি। চিঠিটা পাওয়ার পর থেকেই মনটা কেমন করতে লাগলো, কিছুতে কাজে মন দিতে পারছি না। আর বাড়ি যে চলে যাব তারও তো উপায় নেই, কারণ হরেনবাবু মানে আমাদের প্রধান শিক্ষক মহাশয় বাড়ি গেছেন। তিনি না ফেরা পর্যন্ত আমার কোনো উপায় নেই। হরেনবাবুর ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেল। আমি তাকে সমস্তটাই বললাম। তিনি শুনে বললেন, আরে কি যে করোনা বিনায়ক, আমার গ্রাম তোমার বাড়ি থেকে সামনেই তো, কাউকে দিয়ে একটা খবর পাঠাতে পারতে তো, আমি চলে আসতাম। তোমার বাড়ি যাওয়াটা দরকার। যাক সেসব কথা, যা হওয়ার হয়ে গেছে, তুমি আর দেরি করো না, কাল সকালেই বেরিয়ে পড়ো, এদিকে আমি সামলে নেব। আমি বললাম, না আসলে হরেনবাবু, আমার মনটা একেবারে ভালো লাগছে না।
ভেতরে ভেতরে খুব অস্বস্তি হচ্ছে। আমি আর কাল সকালের জন্য অপেক্ষা করতে পারবো না। আমি এক্ষুনি বেরিয়ে পড়তে চাই। কিন্তু বিনায়ক, এই সময় বেরোলে পরে তো তুমি অর্ধেক রাস্তা যাওয়ার আগেই রাত হয়ে যাবে। তার উপর বৈশাখের মাঝামাঝি, এখন তো আবার কাল বৈশাখীর ভয়ও রয়েছে। তাই বলছিলাম আর কি, যদি রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়ে কাল সকালে যেতে সব থেকে ভালো হতো। না, আমি আর এই অস্বস্তি নিয়ে রাতটা কাটাতে পারবো না। তার থেকে বেরিয়ে পড়াই ভালো। আচ্ছা, আসার সময় নীলুর সাইকেল দোকানটা বন্ধ দেখলাম। দাঁড়াও, তাহলে খোঁজ নিয়ে দেখি, খুললে কাউকে দিয়ে একটা সাইকেল আনানোর ব্যবস্থা করছি। তুমি তৈরি হয়ে নাও। বলে হরেনবাবু চলে গেলেন গ্রামের দিকে। এখানে কোথাও যাতায়াতের জন্য সাইকেল ভাড়া করতে হতো, কারণ আমার এখনো সাইকেল কেনা হয়ে ওঠেনি। আর হরেনবাবু কোথাও যেতে হলে পায়ে হেঁটেই চালিয়ে দেন। তখনকার দিনে সাইকেল অত সস্তার জিনিস ছিল না। বিয়েতে যৌতুক হিসেবে নতুন সাইকেল দেওয়ার প্রথা প্রচলিত ছিল। পাশের গ্রামে নীরু সাবাইয়ের শুধু সাইকেল ভাড়া দেওয়ার দোকান ছিল। 5খানা হারকিউলাস সাইকেল ছিল। সারাদিনের ভাড়া বরাদ্দ মাত্র 50 পয়সা। হরেনবাবু সাইকেল নিয়ে যখন ফিরলেন, তখন প্রায় ঘড়ির কাঁটা 5টা ছুঁই ছুঁই। কাঁধে ঝোলা ব্যাগটা ঝুলিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আকাশটা তো এখন পরিষ্কারই রয়েছে, তবে বলা যায় না, হঠাৎ করে বদলে যেতেও পারে। একটু জোরেই সাইকেলটাকে ছুটিয়ে নিয়ে চলেছি, তা না হলে বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে যাবে। যখন রতনপুর আর আগের গ্রাম লক্ষ্মীপুরের কাছাকাছি এসেছি, তখন রাত্রি প্রায় 8টা, সাড়ে 8টার কম নয়। যখন রতনপুরা পার করে পাইকা ভান্ডার দিকের ঢালু রাস্তাটাতে নেমেছি, তখন কালো মেঘে চারিদিক থেকে ঢেকে দিল আকাশটাকে। মহা সর্বনাশ! মেঘ উঠেছে। এই সময় বৃষ্টির থেকেও ঝড়ের ভয়টা বেশি। আর আশেপাশে এই 4 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর বা জনবসতি নেই। ফাঁকা মাঠ, জঙ্গল আর কয়েকটা জোড় রয়েছে। মহা ফ্যাসাদে পড়ে গেলাম। এই অবস্থায় যদি ঝড় ওঠে, দাঁড়াবই বা কোথায়? ওই মাঠে তো সেরকম জায়গা নেই। আর ওই ঢালু রাস্তাটা পার করলেই ভেলাই করার জোর পড়বে। সেখানে তো এই আগত ঝড়ের হাত থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার মতো কিছু নেই। আছে বলতে ওই রাস্তার পাশেই জোড়ের উপর একটা শ্মশান। চমকে উঠলাম। এই ঝড়ের মধ্যে ওই শ্মশানের উপর দিয়ে, থাক সেসব কথা, মনে সাহস জুগিয়ে এগিয়ে গেলাম। ঠিক জোড়ের কাছাকাছি আসতেই ঝড়টা শুরু হলো। এমতো অবস্থায় আর সাইকেল চালিয়ে সামনে এগোনো কিছুতেই সম্ভব নয়। বেশি জোরাজোরি করতে গেলে হয়তো জোড়ের মাঝখানের বাঁশের সাঁকোটার মাঝ বরাবর যাব না, তার আগেই ঝড়ের তাপটা সাইকেল সহ আমাকে আছড়ে ফেলবে জোড়ের মধ্যে। বেশ মুশকিল হলো তো রে বাবা। এখানে দাঁড়াবই বা কোথায়? অন্ধকারের মধ্যে চোখ সয়ে এসেছে। সাইকেলটাকে কোনো রকমে ঠেলতে ঠেলতে 2-1 পা এগোতেই ঠিক সেই শ্মশানের পাশেই একটা খড়ের চালা ঘর দেখতে পেলাম। ওখানে গিয়ে আশ্রয় নেওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু নিরুপায়, বাধ্য হয়েই যেতে হলো। ভয়ে ভয়ে সাইকেলটাকেও ভেতরে ঢুকিয়ে নিয়ে সাইকেলের হ্যান্ডেল একটা হাতে শক্ত করে ধরে রাখলাম। কারণ মায়ের কাছে শুনেছি, লোহা স্পর্শ করে থাকলে নাকি তেনারা আর ধারে কাছে আসেন না।
বলা তো যায় না, শ্মশানের একটা নির্জন চালা ঘরে আর এরকম ঝড় বৃষ্টির রাত। ঘরটার তিন দিকে মাটির ছিটে গুঁড়ো দিয়ে দেওয়াল তুলে দেওয়া হয়েছে। সামনের দিকটা খোলা, সম্ভবত শ্মশান যাত্রীরা মরা পোড়াতে এসে এখানে দুর্যোগের মধ্যে পড়লে আশ্রয় নিয়ে থাকে। কাছাকাছি কোথাও একটা বাজ পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। সামনেই সেই খোলা দিকটা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ঘরটার মাঝখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আর একটা বাজ পড়তেই আমার পিছন দিক থেকে ভেসে এলো একটা ক্ষণক্ষণে কণ্ঠস্বর। বাবু, ও হাতে হাত দিয়ে রাখবেন নিকো, আজ পড়তে আসছে। ভেতরে বেরোই বসো। হয়তো আমার আত্মারাম খাঁচা। কে রে বাবা? এনারা নয় তো? এর ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। ভয়ে ভয়ে ঢোক দিলে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? আজকে আমার নাম হলো গিয়ে ন্যাপলা। আপনার মতোই ঝড়ের প্রকোপের মধ্যে পড়ি এইখানে আশ্রয় লইছি বাবু। আকাশে বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠতেই ঘরের মধ্যে তার আলোয় দেখতে পেলাম আমার ডান দিকের কোণার দিকের দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে একজন রোগা হাড় গিলে চেহারার মানুষ। ভয়টা কেটে গিয়ে মনে মনে একটু আশ্বস্তই হলাম। যাক বাবা, এই দুর্যোগ কতক্ষণ চলবে তার ঠিক নেই। আর যাই হোক, অন্তত একজন সঙ্গী তো পাওয়া গেল। একাকী এই শ্মশানে থাকতে হবে না। আমি সাইকেলটাকে ছেড়ে পিছনের দেওয়ালে হেলান দিয়ে বসলাম। লোকটা আবারও বলল, বাবু সলিউশন কথা। আমি যাব বিলাসপুর। আপনার ওই গ্রামে ঘর বুঝি? কি করাতে আসছেন কোথা থেকে? আমি আমার পরিচয় দিয়ে তাকে বললাম সব। তাকে উল্টে কোথায় সে যাবে জিজ্ঞাসা করতে কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর উত্তর দিল, আমি যাব বাবু দুর্লভ। এসেছিলাম এই পাশের গ্রামে একটা কাজ। এছি পায়ে হেইতে, এই ফিরতি ফিরতি অনেক রাত হয়ে গেল। বাবু, বলছিলাম কি, মানে যদি কিছু মনে না করেন, তো আমাকেও আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। আপনি তো ও রাস্তা দিয়ে যাবেন। আমি ভেবে দেখলাম প্রস্তাবটা মন্দ নয়। এই ঝড় বৃষ্টির রাতে এই ফাঁকা মাঠ জঙ্গলের রাস্তাতে একাকী ফেরার থেকে একজন সঙ্গী পেলে মন্দ হয় না। বেশ গল্প করতে করতে চলে যাওয়া যায়। তবে সাইকেল চালিয়ে অতটা রাস্তা লোকটাকে টেনে নিয়ে যেতে একটু কষ্ট হবে। তখনই মনে পড়লো, আরে ওই রকম রগা পেটকা লোকটা কতটাই বা ভারী হবে। মনে মনে ঠিক করে নিলাম লোকটাকে সঙ্গে নিয়েই যাব। আমাকে চুপ থাকতে দেখে লোকটা বলল, কি হলো বাবু? ঠিক আছে, কোনো ব্যাপার নয় গো। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব। আপনি আরে কষ্ট দিব না। থাক। আমি বললাম, আরে না না, এতে কষ্টের কি আছে, ওই তো হলো। আমাকেও একা একা এতটা রাস্তা যেতে হবে না, তোমার সঙ্গে গল্প করতে করতে যাওয়া যাবে।
ততক্ষণে বাইরে দেখি বৃষ্টি বন্ধ হয়ে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার করতে শুরু করেছে। বেশ আরামদায়ক একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বেরিয়ে পড়লাম। লোকটা পিছনের ক্যারিয়ারে উঠে বসলো। সাইকেল চালাতে চালাতে তাকে জিজ্ঞাসা করেছিলাম তার গ্রাম ঠিক কোনখানে। সে বলেছে পাইকার পর যে গ্রামটা পড়বে সেখান থেকে কিছুটা ভিতরের দিকে গিয়েই পাশের গ্রাম। আমি বললাম, কিন্তু আমি তো ওইদিকে যাব না, পাইকা হয়ে সোজা বেরিয়ে যাব। সে বলল, কোনো ব্যাপার নয় বাবু, আপনি ওই তো আমাকে নিয়ে গেলেই হবে। বাকি যা পথ আমি পায়ে হাইটে চলে যাবো। তা কি করো তুমি? আগে ওই যে আমাদের পাশের গ্রাম পড়াশডাঙ্গা আছে, আরে ওই যেখানে খড়ি খাদান আছে ওই পড়াশডাঙ্গা? এগে হ্যাঁ, ওইখানের খড়ি খাদান থেকে খড়ি মাটি তুলিয়ে নি গ্রামে গ্রামে মাথায় করি বস্তায় চাপিয়ে বিক্রি করতুম। সারা বছর ধরি টুকিটাকি বিক্রি বাটা হতো। বুঝতেই তো পারতাছেন, আলপনা দেওয়ানের জন্য গৃহস্থ বাড়িতে কতটাই বা আর খড়ি মাটি লাগে। একবার একটুখানি নিলি সারা বছর ধরে চলে যায়। তবে পুজোর 2 মাস আগে দেখি বেশ ভালোই বিক্রি বাটা হতো বাবু, কারণ তখন সবাই মাটির দেওয়ালে খড়ি মাটির সঙ্গে নীল বড়ি মিশিয়ে রং করত। তা এখন করো না সে কাজ? আগে না কেন? বাবু, আমার 4-4টি ছেলে পুলে, অনুমতি ওই টাকায় সংসার চলত। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, ভালো করে নিজে 3 বেলা খেতে পেতুম না। তবে ছেলে পুলোগুলোনের খাওয়ানোর অভাব কোনোদিনও হতে দিইনি। কিন্তু বাবু, ওই করি আমার শরীরে রোগ বাঁধল, এই থেকে কাজ ছেড়ে দিতে বাধ্য হলুম। তাহলে এখন তোমার সংসার চলে কিভাবে? ওইটাই তো দেখতে যাইতাছি বাবু। আমি ঠিক লোকটার কথা বুঝতে পারলাম না। সে অনেকটা ঠিক ভিড় করে বলল কথাগুলো। আমি তাকে পুনরায় জিজ্ঞাসা করলাম, হ্যাঁ কিভাবে? ওই কোনো রকমে সইলা যায় বাবু। এই বউটা ওর জমিতে কাজ করে। সামনের দিকে তাকিয়ে দেখি আমরা প্রায় পাইকার কাছাকাছি চলে এসেছি। বললাম, তা কি রোগ হয়েছিল তোমার? আগে বাবু পরিষ্কার করি কিছু বলেনি গো। মুখ দিয়ে সব সময় রক্ত আসতেছিল আর প্রচুর কাশি হইতো। চমকে উঠলাম। সে কি? আমি তো শুনেছি এরকম রোগে মানুষ সাধারণত বাঁচে না বেশি দিন, যদি তাড়াতাড়ি চিকিৎসা না শুরু করে। তা তুমি? আমার কথা শেষ হওয়ার আগেই লোকটা একটু হেসে বলল, আমি আর বেঁচে কোথায় রইছি বাবু। ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে এলো, মাথাটা ঝিমঝিম করতে লাগলো। আমি ভয়ে ভয়ে জড়ানো গলায় বললাম, মানে? আমি ওই আর কি বাবু, এই তো দেখতেছেন শরীরের অবস্থা। বেঁচে দেখেও মরে গিয়েছি। আমার এরকম চেহারা আগে ছিল নিকো, জানেন তো বাবু।
উপরে উপরে লোকটা জীবিত বলে আশ্বস্ত হলেও মনের মধ্যে একটা সন্দেহ ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে। আর সাথে সাথে আমার সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো ভয়ের তরঙ্গ। ধীরে ধীরে সাইকেলের কেরিয়ারটা যেন ভারী হয়ে উঠতে লাগলো। পেডেল করে সাইকেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। লোকটা পিছন থেকে বলে উঠল, কি হলো বাবু? আমি চালাবো কি, আপনি পিছনে বসবেন? এই তো চলেই এসেছি। এই বাস বাগানটা বেরোলেই তো আমাদের রাস্তা আলাদা। আমি আমতা আমতা করে বললাম, না না না, ঠিক আছে, তুমি বসে থাকো, আমি চালাচ্ছি। কিন্তু হঠাৎ করে তোমাকে এত ভারী লাগছে কেন? লোকটার গলাটা কেমন যেন একটু বেশি এই ক্ষণক্ষণে বলে মনে হলো। সে বলল, সে কি বাবু, আমারে তো 4 জন মিলি কাঁধে তুলি শ্মশানে নিয়ে চলে গিয়েছিল অনায়াসে। তারপর তারাই বলা বলি করতেছিল, শুনেছিল যে অনেক তাড়াতাড়ি নাকি শরীরটা পুড়ে গেল। আসলে শরীরে তো কিচ্ছুটি ছিল নিকো। তাইলে আপনি বলতেছেন আমি ভারী হয়ে গেছি, কি করি বাবু? আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর এই রাস্তা দিয়ে রাত্রিবেলা কোনো দিনও আসবো না, আমায় ছেড়ে দাও। দেখি পিছনে কেউ নেই, সাইকেলটাও আগের মতো হালকা। আমি ধর্মড় করে সাইকেলের গতিবেগ বাড়িয়ে দিলাম। ভয়ে তখন আমার অবস্থা একেবারে খারাপ। না, পিছনে আর কেউ নেই। যখন বাঁশ বাগানের শেষ ভাগে এসেছি, কানের কাছে যেন কারো ঠান্ডা নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করলাম। একটা চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম, আপনি আমার বড় উপকার করলেন বাবু, নইলে আমি শ্মশান থেকে এতটা রাস্তা কি করি আসতো। আপনার কোনো ভয় নেই বাবু, আপনার কোনো ক্ষতি আমি করবো নিকো। যান, আপনি যান, আপনি বড়ই ভালো মানুষ বাবু, ভালো থাকবেন, যান। শেষের দুটো কথা যেন মনে হলো অনেক দূর থেকে ভেসে আসছে। আর কোনো কিছু শোনা গেল না। ভয়ের চোটে আমি পরপর 3-3টে গ্রামের পথে একটু বিশ্রামের জন্য কোথাও থামিনি। ঝড়ের গতিতে সাইকেলটাকে চালিয়ে নিয়ে চলেছি। হাঁপিয়ে উঠেছি, বুকের মধ্যে মনে হচ্ছে যেন অনেকগুলো হাঁপড় একসঙ্গে চলছে। গলা একেবারে শুকিয়ে এসেছে, একটু জল না খেলেই নয়। তখন আগর ঢেলা গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। সমস্ত গ্রামটা একেবারে নিস্তব্ধ। ভাবলাম অনেকটাই তো রাত হয়েছে, তাই হয়তো যে যার ঘরে শুয়ে পড়েছে। এগুলো আমার পরিচিত জায়গা, তাই আমি জানি কোনখানে কি রয়েছে। গ্রামের শেষ প্রান্তের রাস্তার ডান দিকে একটা কুয়ো রয়েছে, আর দড়ি বালতিও ওই কুয়ো তলার উপরে বাঁধা থাকে। তাই সাইকেলটাকে রাস্তাতে দাঁড় করিয়ে দিয়ে কুয়োর দিকে এগিয়ে গেলাম। কুয়ো থেকে এক বালতি ঠান্ডা জল তুলে কিছুটা আজলা ভরে খেয়ে কিছুটা মুখে চোখে ছিটে দিতে যেন জীবন ফিরে পেলাম। দড়ি বালতি যথাস্থানে রেখে
সাইকেলের স্ট্যান্ডটাকে তুলে পেডেলে চাপ দিয়ে এগোতে যাব, ঠিক তক্ষুনি মনে হলো যেন কেউ কুয়োর মধ্যে বালতি নামিয়ে জল তুলছে। একটা খুট খুট শব্দ কানে ভেসে এলো। অদ্ভুত ব্যাপার, একটু আগেও তো কেউ ছিল না কুয়োতলায়, তাহলে কে জল তুলছে? আমি সাইকেল থেকে না নেমেই একটা পা মাটিতে নামিয়ে সেদিকে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। তবে সাদা দড়িটা কুয়োর ভেতর থেকে উপরে উঠে আসছে ধীরে ধীরে, আর ভেতরে বালতি থেকে কুয়োর মধ্যে একটু একটু জল ছলকে ছলকে পড়ছে। আমি বিন্দুমাত্র দেরি না করে সাইকেল চালাতে শুরু করলাম। মড়ি করে ঊর্ধ্বশ্বাসে সাইকেল ছুটিয়ে চলেছি। যখন মাঠের কাছের পানবরজটাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগোতে যাব, মনে হলো একটা বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে আমার পাশে পাশে ছুটতে ছুটতে চলেছে। আমি একবার কি মনে হতে দাঁড়িয়ে পড়লাম মাটিতে পা নামি, সাইকেল থেকে না নেমেই। কান্নাটা আমার ঠিক যেদিক থেকে ভেসে আসছিল সেদিকে তাকালাম। কোথায় কান্না, কোথায় বাচ্চা মেয়ে? কিছুই তো নেই। আবার পেডেল করে কিছুটা এগিয়েছি, আবার সেই কান্না। আমার মনে হলো যেন আমার পিঠের উপর শিরদাঁড়া বরাবর কেউ যেন অনেকগুলো বরফের টুকরো ঢেলে দিয়েছে। হাত পা কাঁপছে কলা পাতার মতো থরথর করে। তাও সাইকেল আর থামাইনি, এমনকি গতিবেগও কমতে দিলাম না। আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, বলা ভালো শুনতে পেলাম। সেই কান্নাটা একবার করে বাচ্চা মেয়ের কান্না মনে হচ্ছে, আবার একবার করে মনে হচ্ছে পূর্ণবয়স্ক কোনো নারী কণ্ঠের কান্না। কিন্তু আমার পাশে ছুটে চলা সেই সাদা অবয়বটা বাচ্চা মেয়ের মতোই মনে হতে লাগলো। আর কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। আমি প্রায় দেখতে দেখতে আড়াবাড়ির জোরের কাছাকাছি চলে এসেছি। এরে বাবা, বিনু নাকি? কোনো ভয় নেই, আস্তে আস্তে আয়, আমি এই পারে রয়েছি। ঠিক জোরের ওই পার থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। হয়তো যদি সেই কণ্ঠস্বর শুনতে না পেতাম তাহলে সাইকেল নিয়ে সোজা জোরের জলের মধ্যে মুখ গাদা দিয়ে পড়তাম। ততক্ষণে আকাশে চাঁদের আলো স্পষ্ট হয়ে উঠেছে। আরে এ তো জেঠামশাইয়ের গলা, অবনী জেঠামশাই। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে এগোতে লাগলাম। অদ্ভুত কাণ্ড, জেঠামশাইয়ের কণ্ঠস্বরটা ভেসে আসার ঠিক আগের মুহূর্তেই ছায়া মূর্তি আর কান্নার শব্দ কোথায় যেন মিলিয়ে গেল কর্পূরের মতো। কিন্তু পরিবর্তে আরেকটা ভাবনা মাথার মধ্যে উকি মারল। আমি আসবো জেঠামশাই কি করে জানলেন? কাছে গিয়ে জেঠামশাইকে সে কথা জিজ্ঞাসা করায় তিনি হেসে উত্তর দিলেন, আর বলিস না বাপ, আজ সকাল থেকেই তোর জেঠাইমার তোর উমি দিদির জন্য মন কেমন করছে। এদিকে ঘরে মেলা কাজ, তাই দুপুর দিকে বেরিয়েছিলাম ভুলুমপুর যাবো বলে, তোর উমি দিদির একটা খোঁজ নিয়ে আসার জন্য। তারপর হেঁটে হেঁটে যেয়ে সঙ্গে সঙ্গে তো আর ফিরে আসা যায় না, খারাপ দেখায়। একটু গল্প গুজব করে পরে সন্ধ্যের গড়ায় গড়ায় বেরিয়ে গেলাম। বেয়াই মশাই জোরাজোরি করছিলেন থাকার জন্য, কিন্তু এদিকে তোর জেঠাইমা ঘরে একাই রয়েছেন। আর তাছাড়া তুই তো জানিস, শাবলা গরুটা আমাকে ছাড়া কাউকে দুধ দোয়াতে দেবে না, তাই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু রাস্তায় ঝড় বৃষ্টি পেলাম, আর তাতেই দেরি হয়ে গেল। কিন্তু তুই এত রাতে কি কেন আসতে গেলি বাবা? এরকম পাগলামি কেউ করে?
আমি আমতা আমতা করে বললাম, না মানে মায়ের শরীর খারাপের খবরটা পেলাম, তাই আর কি। ও না, তোর মা তো ভালোই আসে, এরকম কিছুই হয়নি। আমিও আর সাইকেলে না চেপে জেঠামশাইয়ের সঙ্গে পায়ে হেঁটে বাকিটা রাস্তা আসার সিদ্ধান্ত নিলাম। যখন ভাঙাহারের জোড়ের কাছাকাছি এসে গেছি, ওখান থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। জোড়ের ঢালটাতে নামতে নামতে দেখি জেঠামশাই হুটহাট করে কি যেন তাড়াচ্ছেন, ঠিক গরু তাড়ানোর ভঙ্গিতে। যা যা এখান থেকে। আমিও পরিষ্কার দেখলাম কালো কালো কতকগুলো শুয়োরের মতো প্রাণী সরসর করে পাশের ঝোপের মধ্যে ঢুকে গেল। ভয়ে ভয়ে জেঠামশাইকে জিজ্ঞাসা করলাম, ওগুলো কি? তিনি এড়িয়ে গেলেন, শুধু বললেন, তোমার ভয় নেই, আমি রয়েছি সঙ্গে। তবে একা একা রাত্রিবেলা এই রাস্তা দিয়ে আর কোনোদিনও এসো না। গ্রামের প্রথম প্রান্তে এসে আমরা দাঁড়ালাম। আমার বাড়ি গ্রামের শেষ প্রান্তে, আর জেঠামশাইয়ের বাড়ি এই প্রথমের দিকে। বাকিটা আমি চলে যেতে পারবো বলে জেঠামশাইকে বাড়ি যেতে বলে এগোতে লাগলাম। কিন্তু একবার পিছনে তাকিয়ে দেখি জেঠামশাই আমার দিকে তাকিয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়ে রয়েছেন। বুঝতে পারলাম আমি বাড়ির কাছাকাছি না চলে যাওয়া পর্যন্ত উনি বাড়ি ঢুকবেন না। সে রাতে মা আমাকে দেখে খুব অবাক হয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন এত রাতে কার সঙ্গে এলাম। আমি বলেছিলাম সমস্তটাই। তিনি মুখে কোনো উত্তর না দিয়ে শুধু আমার মুখের দিকে তাকিয়েছিলেন ফ্যাল ফ্যাল করে। সেদিন রাতে তার এহেন আচরণের কারণ বুঝতে পারেনি। বুঝতে পারলাম পরদিন সকালে জেঠামশাইয়ের বাড়িতে গিয়ে তার খোঁজ করতে। জেঠাইমা আমার হাত ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। জেঠাইমা জানিয়েছিলেন আমি কাজে যোগ দেওয়ার 5 দিন পরেই নাকি জেঠামশাই মারা যান। জেঠাইমা আরও বললেন তিনি নাকি মাকে চিঠিতে এসব লিখতে বারণ করেছিলেন, কারণ 1 মাস কাজ না করা হলে ছুটি মঞ্জুর হতো না। আর আমি এ খবর পেলে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসতাম। আগামীকাল জেঠামশাইয়ের 3-15 কাজ রয়েছে। তাই মা পরিষ্কার করে কিছু না লিখে তার শরীর খারাপের বাহানা লিখে মনে হয় আমাকে এখানে আসার জন্য জানিয়েছিলেন। হয়তো তাই হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লাম দাওয়ার উপর। মৃত্যুর পরেও জেঠামশাইয়ের আমার প্রতি ভালোবাসা কমেনি। কালকে রাতে ভয় পাচ্ছিলাম বলে তিনি নিজে আমাকে আগলে আগলে সমস্তটা রাস্তা নিয়ে এসেছেন বাড়ি পর্যন্ত। কিন্তু সে কথা আর জেঠাইমাকে কিছু বললাম না। তো আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আপনার সাথেও ঘটে যাওয়া কোনো ঘটনার কথা আমাদের জানাতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ঝটপট জানিয়ে ফেলুন। পরবর্তী গল্পে আমরা সেই ঘটনাগুলোকে আমাদের গল্পের শেষের আড্ডায় পড়ে সকলকে শোনাবো। তো এরকমই চলতে থাকুক আমাদের ছোট্ট আড্ডাটা। আপনারা কমেন্ট করে যান, আর আমরাও বেছে বেছে সেগুলোকে পড়ব। আরও ভালো হয় যদি আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার কথাও আমাদের এভাবে জানাতে থাকেন, তাহলে হয়তো আড্ডাটা আরও জমে উঠবে। যাই হোক, শুরু করা যাক। আমাদের আগের গল্পে কমেন্ট করেছে রিয়া পাত্র। বলছে,
খুব ভালো লাগলো গল্পটা। তোমাদের গল্পগুলো খুব ভালো লাগে সব সময়। আমি রান্না করার সময় কানে হেডফোন লাগিয়ে তোমাদের গল্পগুলো শুনি। খুব 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 ভালো লাগে। আরও বেশি বেশি করে গ্রাম বাংলার ভূতের গল্প আসুক। অবশ্যই আসবে। শুনতে থেকো আর সঙ্গে থেকো। আমরা চেষ্টা করব আবার সম্ভব হয় সপ্তাহে 2টো করে নিয়ে আসার। যাক, জেনে খুব ভালো লাগলো তুমি রান্না করতে করতে আমাদের গল্প শোনো। এভাবেই শুনতে থেকো। বানেশ্বর সরেন 5061 বলছে, আমি তোমার গল্পের নিয়মিত শ্রোতা, খুবই ভালো লাগে। আমার বাড়ি বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের পার্শ্ববর্তী একটি গ্রামে, আর নদীর পাড়ে আমাদের কিছু জমি রয়েছে। এই বছর সেখানে বোরো চাষ হয়েছে। গতকাল রাতে জমিতে জল পাওয়ানি দিতে দিতে এই গল্পটি শুনছিলাম। একবার করে বেশ ভয় ভয় করছিল, তবে বেশ মজাও লাগছিল। কিন্তু পুরোটা শুনতে পারিনি কাল, আজ শেষ করলাম। এরকম গল্প আরও বেশি বেশি করে আসুক। আর অনেক দিন হয়ে গেল, একবার বিধান দাদুর আড্ডায় নিয়ে চলো। অবশ্যই অবশ্যই নিয়ে যাব আমরা বিধান দাদুর আড্ডায়, খুব শীঘ্রই যাব। সঙ্গে থেকো, শুনতে থেকো গল্পগুলো। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। 5 ফোড়ন মধুমিতা বলছে, খুব সুন্দর ভাই, তুমি এইভাবেই চলতে থাকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও এবং তোমার গল্প অনেক মানুষের মন ছুঁয়ে যাক। তোমার পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ দিদি। আর খুব ভালো থেকো তুমিও, আর শুনতে থেকো আমাদের গল্পগুলো এভাবেই। আমি অনেকবার দেখেছি আমাদের অনেক গল্পতেই তুমি কমেন্ট করে থাকো। খুব ভালো লাগে তোমার কমেন্ট পেয়ে। এভাবেই শুনতে থেকো আর ফিয়ারফুল স্টেশনের পাশে থেকো। গৌরাঙ্গ জানা 8611 বলছে, উপস্থাপনা আরেকটু ভালো হতে পারত, তবে শুভকামনা রইল। অবশ্যই স্যার, শুনতে থাকুন আমাদের গল্পটি। আমরা চেষ্টা করব আরও ভালো করে করার। আপনারা যে আমাদের গল্প শুনছেন এবং কমেন্ট করেছেন, খুবই ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে। তো দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।